আমি নিশ্চিত করেই বলতে পারি যে বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির খুব সহজেই যে একটা বড় জায়গা করে নিবে এটা খুব কঠিন। ২-২.৫ দশকে বা ৩ দশকে আওয়ামী লীগ, বিএনপি এই ২ শিবিরে মানুষ বিভক্ত হয়ে নিজের স্বার্থ উদ্ধার করেছে। নাহিদ ইসলামরা ইতিহাসে কোনো পদচিহ্ন রাখতে পারেন কিনা? এই গল্পের লেখক হুমায়ূন আহমেদ, এক তরুণ তার প্রেমিকা, মা, পুরো পরিবার রেখে মুক্তিযুদ্ধে যোগ দেয়। যুদ্ধে আহত হলে তার একটি পা কেটে ফেলতে হয়। যুদ্ধ শেষে হাসি মুখে বাড়ি ফিরে সে ক্র্যাচে ভর দিয়ে বাড়ি এসে জানতে পারে তার প্রেমিকার এরই মধ্যে বিয়ে হয়ে গেছে। পা হারানো, প্রেমিকা হারানোর দুঃখ তাকে একেবারেই ব্যথিত করে না। হুমায়ূন লিখেছেন, ওই তরুণ ভাবে একটি স্বাধীনতার কাছে ক্ষতি খুব সামান্য। মজিদ নামে ওই তরুণের মা রহিমা বেগম, ওই ক্র্যাচের শব্দ তার জীবনে একটা বিরাট ব্যাঘাত তৈরি করে। ছেলের মতো জীবন তার দিকে জীবনের বিশাল বাহু ছেলের মতো তার দিকে প্রসারিত হয়নি। সে ভাবতে পারে না একটি স্বাধীনতার কাছে এ ক্ষতি খুব সামান্য। তার রাতে ঘুম হয় না। কারণ বাজারের চিঠির আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাজিদুল হক। এটা আমি আগের একটা আলোচনায় এটা পরিষ্কার করেছি যে মুক্তিযুদ্ধে এই ভূমির মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে ঐতিহাসিক অর্জন এবং এর মহত্ব, এর বিস্তৃতি এবং এর ত্যাগের সঙ্গে আর কোনো কিছুরই কোনো তুলনা চলে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিন্তু ২৪শে জুলাইতে যে অভ্যুত্থান হলো, এরও নানা গল্প আছে, হৃদয় বিদারক, বেদনাদায়ক সব গল্প। কত তরুণের চোখ অন্ধ হয়ে চলে গেছে, চিরদিনের জন্য তারা অন্ধ হয়ে গেছে। কারো হাত কেটে ফেলতে হয়েছে, কারো পা কেটে ফেলতে হয়েছে। যারা তাদের সন্তান হারিয়েছেন, যে শহীদ পরিবার, তাদের বেদনা এবং তাদেরকে সান্ত্বনা আসলে কে দিবে, সে ভাষা কাদের আছে? এবং আমি খুব বিস্মিত হয়ে একটা দৃশ্য দেখি, এক ছেলে তার হাত কেটে ফেলতে হয়েছে, কিন্তু এক হাতে সে এখনো নানা কর্মসূচিতে যোগ দেয়। এই তরুণের সাহস এবং ত্যাগের সঙ্গে আসলে কিসের তুলনা হয়? এই যে এত বিরাট ত্যাগের বিনিময়ে যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ অবতীর্ণ হয়েছে, সেখানেও আমরা দেখছি নানা বেশ কিছু দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা আমরা দেখছি। অনেক সময় মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন। বিশেষ করে সর্বশেষ আমরা বইমেলাতেও একটি দুঃখজনক ঘটনা দেখলাম। এটা আপনাকে মনে রাখতে হবে যে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, যে আন্দোলন, এর একটা প্রধান কারণ ছিল মত প্রকাশের স্বাধীনতাকে তিনি গলা চিপে ধরেছিলেন। তা আপনাকে তো এর পরিবর্তনটা কেন হয়েছে? যেন মানুষ নির্ভয়ে, অভয়ে তার মত প্রকাশ করতে পারে। তো মত প্রকাশের স্বাধীনতাকে কোনোভাবেই বিপন্ন হতে দেওয়া যাবে না। আশার কথা হচ্ছে যে সরকারের পক্ষ থেকেও এই অবস্থান স্পষ্ট করা হয়েছে। কিন্তু শুধু মুখের কথা বললে তো হবে না, এটা আসলে খুব শক্ত পদক্ষেপে নিতে হবে। তবে আরেকটি বিষয়ও, তদন্তের আগেই কাউকে দোষী সাব্যস্ত করে দেওয়া ঠিক হবে না কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলকে। আরেকটি দুঃখজনক ঘটনা আমরা দেখেছি যে ২-১টি জায়গায় মেয়েদের ফুটবলেও বাধা দেওয়া হয়েছে। এটা মনে রাখবেন যে বাংলাদেশ বিরোধী যে প্রপাগান্ডা চলছে বিশ্বব্যাপী এবং একটি আমাদের প্রতিবেশী দেশের এক শ্রেণীর মিডিয়ার নেতৃত্বে, আপনি তাদের সহায়ক শক্তি হিসেবে ব্যবহৃত হবেন না। এমন কিছু করবেন না যাতে কারো উপর জুলুম হয়। আপনি নিজে একসময় জুলুমের শিকার হয়েছেন। আপনি মজলুমই থাকুন। কোনো ব্যক্তির উপর অন্যায়ভাবে নিজের আক্রোশে ঝাঁপিয়ে পড়বেন না। এমন কিছু করবেন না যা আইনের শাসন ব্যাহত করে। আপনার ধর্মও আপনাকে সেই অনুমোদন দেয় না। সুতরাং যেটা একটু আগেই বললাম যে এমন কিছু করবেন না যাতে আরেকজন মজলুম হয় এবং আপনি জুলুমকারী হন। জুলুমের যে অন্যায়, যে পাপ, এর কিন্তু কোনো ক্ষমা নেই। জুলাই মাসে নাহিদ ইসলামের সেই ছবিটার কথা কি আপনার মনে আছে? যে ক্ষতবিক্ষত তার দেহ, মানব জমিনের পাতায় সেই ছবিটা ছাপা হয়েছিল। নাহিদ যে সেখান থেকে ফিরতে পারবেন, তাকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, সেটাও হয়তো কেউ ভাবেননি। কিন্তু জীবন তার এগিয়ে গেছে এবং আমরা দেখেছি এক পর্যায়ে জুলাই আন্দোলনের বা শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের পোস্টার বয়তে পরিণত হন তিনি, বা আন্দোলনের প্রধান নেতা হিসেবে পরিণত হন নাহিদ। যদিও ওই আন্দোলনের সেইভাবে কোনো সিগনেটরি নেতা ছিল না বা কাউকে ওইভাবে আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্বও দেওয়া হয়নি, কেউ সে নেতৃত্ব দাবিও করেননি। কিন্তু আমরা দেখেছি যে চূড়ান্ত যে এক দফা, সেটা নাহিদের মুখ থেকেই ঘোষিত হয়েছে। এরপর অনেক ঘটনা ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের একজন উপদেষ্টা হিসেবে নাহিদ দায়িত্ব পালন করছেন। তো আমরা গেল ৬ মাসের অভিজ্ঞতায় যেটা দেখতে পেয়েছি যে নাহিদ আসলে কথা কম বলেন এবং শোনেন বেশি। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য তিনি তার কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।
এখন সর্বশেষ যেটা খবর আমরা মানবজমিনের পাতায় দেখেছি যে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে, সেই দলের প্রধান হচ্ছেন নাহিদ, সে দলের প্রধান তিনি হবেন। এবং যেটা নানা সূত্রে যেটা জানা যাচ্ছে যে 20 তারিখের পর চলতি মাসের ওই নতুন দল গঠিত হবে এবং শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠিত হবে, তারপর এটি পুরো রাজনৈতিক দলে পরিণত হবে। তো আমরা যেটা দেখছি যে এই যে নতুন রাজনৈতিক দল, বাংলাদেশের ইতিহাসে কিন্তু দল কম হয়নি এবং এখনো আসলে কত দল আছে কেউই জানে না, কিন্তু খুব বেশি দল কিন্তু বাংলাদেশে আলোচনা ওইভাবে তৈরি করতে পারেনি। দল আসে, দল হারিয়ে যায় এবং কোন দলের অফিস কোথায় আসলে সেটাও আমরা কেউ জানি না, অল্প কয়েকটি দল ছাড়া। তো এখন নাহিদ ইসলামদের যে রাজনৈতিক দল, যা ছাত্রদের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসার কথা শোনা যাচ্ছে বা আসছে, সেই দলটি কিন্তু এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং সেই দলের প্রধান হিসেবে নাহিদকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একটা গল্প আমার মনে পড়লো, এটা সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের প্রয়াত নেতা, তিনি একবার বলেছিলেন যে তার এলাকার এক পান দোকানদার তাকে একবার দুপুরে তার বাড়িতে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য। বলে আমি একটু অবাক হলাম যে পান দোকানদার আমাকে কেন দাওয়াত দিল, কিন্তু দাওয়াতে আমি অ্যাটেন্ড করলাম। অ্যাটেন্ড করার পর আমি খাওয়া দাওয়া শেষে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে আমাকে দাওয়াত দিলে এর কারণটা কি, মাহাত্ম্য কি? বলে যে আপনাকে তো ভোট দিয়েছিলাম, তো আপনি দাওয়াত দিলে আসেন কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনাকে দাওয়াত দিয়েছি। রাজনীতিবিদদের কিন্তু নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেতে হয় এবং একজন একবার বলেছিলেন যে এটা অনেকটা মোবাইল ফোনের মতো, যে আপনি রাজনীতিবিদ ছাড়া চলতেও পারবেন না, এটা মাঝে মাঝে আবার আপনাকে বিরক্ত করে, ঠিকমতো ঘুমাতে দেয় না। তো পলিটিশিয়ানদের জীবনটা আসলে কিন্তু সাধারণ মানুষের জীবন নয়, এটা একেবারেই একটা ভিন্ন জীবন। তো আমরা দেখছি যে নাহিদ হয়তো সেই ভিন্ন রাজনীতির জীবনে নিজেকে জড়াচ্ছেন। এটা তার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। তার যেটা প্রধান এবং 1 নম্বর চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি সেটা হচ্ছে ইতিহাসে পদচিহ্ন রাখা। কারণ ওই যে রাজনীতিবিদ এলেন গেলেন হাজার হাজার লাখ লাখ নেতার মতো, কিন্তু ইতিহাসে কোনো রকম অবস্থান তৈরি করতে পারলেন না, সেটা আসলে কোনো কাজ দিবে না। সেকেন্ড, আমি যেটা বলতে পারি যে যেহেতু নাহিদ 6 মাসের মতো সরকারের দায়িত্ব পালন করেছেন এবং একটি আলোচিত দলের নেতৃত্বে আসছেন, তার বিরুদ্ধে নানা আলোচনা হবে, সমালোচনা হবে এবং গণতন্ত্রে এটা খুব অস্বাভাবিক কোনো দৃশ্য নয়। এবং আমরা সারা পৃথিবীতেই গণতান্ত্রিক রাষ্ট্রে দেখি যে বিশেষত সংবাদ মাধ্যমের কাজই হলো রাজনীতিবিদকে কাঠগড়ায় তোলা, তাদের সমালোচনা করা। আমি মনে করি যে নাহিদকে সেই সমালোচনা যদি হয় সেটা সহজভাবে নেওয়ার একটা প্রসেস তাকে বের করতে হবে এবং সমালোচনা সহ্য করতে হবে। 3 নম্বর যেটা বলতে চাই আমি, যেটা অনেকে হয়তো কিছুটা আলোচনা এরই মধ্যে হয়েছে, যে ইতিহাসে পরিবর্তন আনা, যে ওই অন্য অনেক রাজনীতিবিদের মতো আসলেন, দল গড়লেন, কিন্তু বাংলাদেশের সমাজে রাষ্ট্রে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারলেন না, তাহলে আমরা রাজনীতিবিদ হিসেবে নাহিদকে ব্যর্থ হিসেবেই তখন পরিগণিত করব। সেক্ষেত্রে আমি মনে করি তার একটা প্রধান টার্গেট হওয়া উচিত বাংলাদেশের রাজনীতির যে কালচার, বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি, বাংলাদেশের রাজনীতির যে গতিপথ, এতে ইতিবাচক পরিবর্তন আনা। আমরা আশা করব যে নতুন এই নেতৃত্ব বাংলাদেশকে কোনো না কোনোভাবে নতুন পথ দেখাবে। এই অংশে আমি আলোচনা করব ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে নিয়ে। তিনি দীর্ঘদিন জামাতের রাজনীতি করেছেন, প্রায় 33 বছর তিনি জামাতের রাজনীতিতে জড়িত ছিলেন। ব্যারিস্টার রাজ্জাক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত আইনজীবীদের একজন এবং আমি যেটা দেখেছি, আমি তাকে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি করতে দেখেছি। অত্যন্ত বিনয়ী একজন মানুষ এবং ব্যারিস্টার রাজ্জাক সম্পর্কে একজন আমাকে একবার বলেছিলেন যে আপনি কি জীবনে কখনো শুনানিতে তাকে রাখতে দেখেছেন বা উচ্চস্বরে কথা বলতে দেখেছেন? তো সেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আবার নতুন করে বাংলাদেশে আলোচনায় এসেছেন। আমরা এটা জানি যে 2019 সালের দিকে তিনি জামাত থেকে পদত্যাগ করেন এবং দীর্ঘদিন তিনি ব্রিটেনে অবস্থান করেছিলেন। সম্প্রতি দেশে যে পট পরিবর্তন হলো, তারপর তিনি আবার বাংলাদেশে ফিরে এসেছেন এবং ফিরে এসে তিনি একাধিক সাক্ষাৎকারে নানা ইস্যুতে কথা বলেছেন। আমি যেটা স্মরণ করতে পারি যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যখন জামাত ত্যাগ করেন, তখন যেটা প্রধান ইস্যু তিনি সামনে এনেছিলেন যে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামাত যে ক্ষমা চায়নি, সেই বিষয়টা তিনি উল্লেখ করেছিলেন। এমনিতে কিন্তু জামাতের রাজনীতি সম্পর্কে বাহিরে তাদের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে আমি এটা ব্যক্তিগতভাবে ধারণা করতে পারি যে জামাতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, মীর কাসেম আলী, মোহাম্মদ কামারুজ্জামান, এই ধরনের নেতারা এক ধরনের উদারতা এবং এক ধরনের মডারেট পলিটিক্সের পক্ষে ছিলেন সব সময়। সেই প্রেক্ষাপটে আমরা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাম্প্রতিক বক্তব্যগুলোকে বিবেচনায় নিতে পারি। আরেকটা কথা আমি বলে রাখতে পারি যে গত প্রায় 100 বছরে পৃথিবীর বিভিন্ন দেশে, মিশর, তিউনিসিয়া, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ,
মরক্কো, এসব দেশে আসলে পলিটিক্যাল ইসলাম নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং আমরা দেখেছি এক পর্যায়ে বিভিন্ন দেশে পলিটিক্যাল ইসলামিস্টদের মধ্য থেকে এক ধরনের সংস্কারপন্থী দলের আবির্ভাব হয়েছে এবং কোনো দেশে তারা বড় ধরনের সাফল্যও পেয়েছেন। তো সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে সম্প্রতি প্রথম আলোতে এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের একটা কথা এখানে প্রণিধানযোগ্য। তিনি যেটা বলেছেন আমি একটু পড়ে শোনাই। তিনি বলেছেন যে আমি চাচ্ছিলাম একটা সেন্টার রাইট পলিটিক্যাল পার্টি উইথ ইসলামিক রেফারেন্স, এটা বাংলাদেশে কার্যকর হবে। জামায়াত ইসলামী তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে, নতুন এই রাজনৈতিক দল ইসলাম থেকে অনুপ্রেরণা নিবে কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলবে না। এ ধরনের একটি সেন্টার রাইট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে প্রয়োজন, এটা আমার ভীষণ বা লক্ষ্য ছিল। এবং যেটা তিনি বলেছেন যে বাংলাদেশে এই ধরনের কোনো রাজনৈতিক দল নেই এবং এটা উল্লেখ করেছেন যে এটা খুব ইনক্লুসিভ একটা পলিটিক্যাল পার্টি হতো যেখানে সব ধরনের মানুষ নিজেকে সংযুক্ত করতে পারত। আমরা এটা একটা দেখেছি এবি পার্টি এ ধরনের কথাই মোটামুটি বলেছে এবং ব্যারিস্টার রাজ্জাক নিজেও কিছুদিন ওই দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তবে এরই মধ্যে তিনি সেখান থেকেও পদত্যাগ করেছেন। এবি পার্টি যে বাংলাদেশে খুব একটা আলোড়ন তুলতে পেরেছে এটা কিন্তু বলা যায় না। এখন যেটা আমরা বলতে পারি যে ব্যারিস্টার রাজ্জাকের যে একটা স্বপ্নের রাজনৈতিক দল, এমন দল বাংলাদেশে সহসাই আত্মপ্রকাশ করবে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না আপাতত। এখন যে আমাদের যে চূড়ান্ত প্রশ্ন সেখানে আমরা ফিরে যেতে চাই যে এই যে একটা নতুন বাংলাদেশে গত কিছুদিন অনেক রাজনৈতিক দল তো এসেছে, এই কয়েকদিনও বেশ কিছু রাজনৈতিক দল কয়েক মাসে আমরা দেখেছি তৈরি হয়েছে। এখন যেটা সবচেয়ে বিলিয়ন ডলারের প্রশ্ন যে নতুন রাজনৈতিক দলের বাংলাদেশে আসলে সফল হওয়ার সম্ভাবনা কতটা। বাংলাদেশ গত এটা কি 90 সালের পর থেকেই বলতে পারি যে এক ধরনের দ্বিদলীয় ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বিএনপি মোটা দাগে এই দুই শিবিরে দেশটা ভাগ হয়ে আছে, কিন্তু 5ই আগস্ট একটা নতুন পরিস্থিতি তৈরি করেছে এবং এক ধরনের ভূমিকম্প এসেছে। এই ভূমিকম্পের পর আসলে রাজনীতির পাটাতনে কি কোনো পরিবর্তন এসেছে, বড় কোনো পরিবর্তন? এটা আসলে এখন জবাব দেওয়া খুব কঠিন, কিন্তু এটা আমি নিশ্চিত করেই বলতে পারি যে বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির খুব সহজেই যে একটা বড় জায়গা করে নিবে এটা খুব কঠিন। এটা আমার আগের একটা আলোচনায় আমি উল্লেখ করেছি যে এখানে প্রায় প্রতিটি মানুষ নিজের স্বার্থ দেখবে, কেন সে ওই দলের সঙ্গে সম্পৃক্ত হবে। মানুষ সেটার উত্তর খুঁজবে এবং বেশিরভাগ মানুষকে আমরা যেভাবে মহিমান্বিত করি হয়তো বেশিরভাগ মানুষই আমরা সেরকম মহিমান্বিত না। মানুষ দেখবে তার স্বার্থটা উদ্ধার হয় কিনা। এবং যেটা আমরা দেখছি যে গত 2-2.5 দশকে বা 3 দশকে আওয়ামী লীগ বিএনপি এই দুই শিবিরে মানুষ বিভক্ত হয়ে নিজের স্বার্থ উদ্ধার করেছে, কিন্তু এখন যে নতুন রাজনীতির আওয়াজ শোনা যাচ্ছে সে রাজনীতি আবার যদি সে স্বার্থপরতা রাজনীতি হয় তাহলে সমাজে কোনো বড় পরিবর্তন আনবে না, আবার স্বার্থপরতা রাজনীতি না হলে তারাও বড় কোনো জায়গা পাবে না। এই জটিল সমীকরণে আসলে কি হয়, নাহিদ ইসলামরা ইতিহাসে কোনো পদচিহ্ন রাখতে পারেন কিনা সেটা দেখার জন্য আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ বাজারের চিঠি আজকের পর্ব এখানেই শেষ করছি।